Welcome to LA Online Education, the key of success. আজকের বিষয় ইতিহাস। আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে প্রতিরোধ বৈশিষ্ট্য, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা আমরা আজকে বিষয় আলোচনা করছি। তো আজকের এই বিষয়ে এই ইতিহাস বিষয়ে আমি নাম্বারের ভিত্তিতে বলে দিই যে সাধারণত এখনকার ইতিহাসের যে প্রশ্নের মান, 1 নম্বরের প্রশ্ন আমাদের জানি যে 1 নম্বরের প্রশ্ন আমাদের আসে 20টা এমসিকিউ আসবে এবং 16 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে থাকে এক কথায় উত্তর থাকে, এক কথায় উত্তর দাও, ম্যাপ পয়েন্টিং থাকে, বিবৃতি থাকে, বাম দিক ডান দিক মিলনও থাকে এবং সত্য ও মিথ্যা এই প্রশ্নের ভাগ থাকে। মোট 20টা প্রশ্ন উত্তর দেওয়া থাকে, আমাকে 16টা অ্যান্সার করতে হবে। অতএব ইতিহাসের মোট শর্ট প্রশ্ন থাকবে 36 নম্বর, 2 নম্বরের প্রশ্ন থাকবে 11টি, 4 নম্বরের প্রশ্ন থাকে 6টা আর 8 নম্বরের প্রশ্ন থাকে 1টি। অর্থাৎ তাহলে ইতিহাসের এই প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য, বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন সাধারণত আসতে পারে। তো এই প্রতিরোধ বিদ্রোহ এই চ্যাপ্টার থেকে ম্যাপ পয়েন্টিং, যে ইতিহাসের যে ম্যাপ পয়েন্টিং দেওয়া থাকে সেই ম্যাপ পয়েন্টিং থেকে এখানে বেশ কিছু আসতে পারে। যেমন দিয়ে যায় সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা, তারপরে দিতে পারে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, তারপরে দিতে পারে নীল বিদ্রোহের প্রথম কোথায় ঘটেছিল, তারপরে দিতে পারে বারাসাত বিদ্রোহের এলাকা। এই সাধারণত এই ম্যাপ পয়েন্টিং এই চ্যাপ্টার থেকেও আসতে পারে। তো এই চ্যাপ্টারের যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা প্রথমেই অভ্যুত্থান, বিদ্রোহ, বিপ্লব আছে, অরণ্য আইন, ব্রিটিশ সরকারের অরণ্য আইন কবে পাস হয়েছিল, সেই অরণ্য আইনে কি বলা হয়েছিল সেই প্রশ্নগুলো অর্থাৎ 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। তারপরে আসবে চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ। এবারের ক্ষেত্রে প্রশ্নের খুব ইম্পর্টেন্ট প্রশ্নের ক্ষেত্রে আমরা সাঁওতাল বিদ্রোহের কারণ, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং সাঁওতাল বিদ্রোহের ফলাফল, গুরুত্ব, এই প্রশ্নগুলো আমরা করব। আর এই চ্যাপ্টারের অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এবারে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ, প্রকৃতি এবং ফলাফল ও গুরুত্ব। এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা এই প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অর্থাৎ এই চ্যাপ্টারের আমরা এই বিদ্রোহ বলতে আমরা কি বুঝি, বিদ্রোহ বলতে কি বুঝবো? তাহলে বিদ্রোহ বলতে বোঝায় যখন কোনো একটি শাসন বা সরকারের বিরুদ্ধে একজন কিংবা কোনো জনসমষ্টি মিলে ওই শাসনের দুর্নীতি, অপশাসনের অবসান ঘটিয়ে যে পরিবর্তন আনা হয় তখন তাকে বলা হবে বিদ্রোহ। যেমন চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ,
সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ। তাহলে এই বিদ্রোহ বলতে বললাম যে যখন কোনো একটি সরকার বা শাসনের বিরুদ্ধে একক বা জনসমষ্টির যে আন্দোলন, সেই আন্দোলনকে বলা হবে বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ, এই চুয়ার কারা? তাহলে চুয়ার হচ্ছে, এই চুয়ার একটি উপজাতি গোষ্ঠী। এই চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন ধলভূমের রাজা জগন্নাথ সিং, মিদনাপুরের রানী শিরোমণি। কোল বিদ্রোহের একজন নেতা হচ্ছে, কোল বিদ্রোহের অনেক নেতা আছে, বুদ্ধ ভগত, জোয়া ভগত, জিন্দ্রাই মানকি, সুই মুন্ডা, এরা কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। মুন্ডা বিদ্রোহের একজন সুযোগ্য নেতা ছিলেন বিরসা মুন্ডা। আমরা সাঁওতাল বিদ্রোহের যখন আলোচনা করব, সেই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন সিধু, কানহু, চাঁদ, ভৈরব। নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, রামরতন মল্লিক প্রমুখ ব্যক্তি। তাহলে এই বিদ্রোহগুলো পরবর্তীকালে আমি আলোচনা করব। এবার আসছে অভ্যুত্থান। অভ্যুত্থান বলতে কি বোঝো? অভ্যুত্থান মানে হচ্ছে, অর্থাৎ যখন কোন সরকার বা শাসনের বিরুদ্ধে, কোন জনসমষ্টির আন্দোলনের মধ্য দিয়ে যে অবস্থার পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হবে অভ্যুত্থান। অভ্যুত্থানের ক্ষেত্রে সাধারণত আমরা দেখতে পাই যে সরকার কোনো একটি নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা অর্থাৎ সর্বস্তরের মধ্যে এই অভ্যুত্থান ছড়িয়ে পড়তে পারে। যেমন আঠারোশো 57 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ। তাহলে যখন কোনো একটি সরকার বা শাসনের বিরুদ্ধে ওই গোষ্ঠী একাংশ, তারা যখন ওই অপশাসনের অবসান ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, তখন তাকে বলা হচ্ছে অভ্যুত্থান। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ এবং 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহ কেন সিপাহীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা অর্থাৎ বিদ্রোহ করেছিল, সেই সম্পর্কে আমরা পরবর্তী পরের অধ্যায়ের প্রশ্ন আমরা আলোচনা করব। তবু আমি সিপাহী বিদ্রোহটা কেন ঘটেছিল আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ এই সিপাহী হচ্ছে ভারতীয় সৈন্যবাহিনী, যারা ব্রিটিশ সরকারের দীর্ঘদিন ধরে সামরিক বিভাগে তারা যুক্ত ছিলেন। দেখা গেছে যে সিপাহীদের মধ্যে ক্ষোভ বা অসন্তোষের মূল কারণ কয়েকটা ছিল। সেটা সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ প্রভৃতি কারণের সমন্বয়ে সিপাহীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ হিসাবে দেখা যায় যে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতিতে প্রথম স্বাক্ষর করেছিল হায়দ্রাবাদের নিজাম মারাঠাদের ভয়ে। এই অধীনতামূলক মিত্রতা নীতির মধ্য দিয়ে লর্ড ওয়েলেসলি ভারতের বহু রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। লর্ড ডালহৌসির শর্ত বিলোপ নীতি প্রয়োগ করে ভারতবর্ষের সাতারা, সোদপুর, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি রাজ্যগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তারপর দেখা গেছে যে ব্রিটিশ শাসনের শর্ত বিলোপ নীতি, এই শর্ত বিলোপ নীতিতে বলা হয়েছিল যে যদি কোনো দেশীয় রাজা অপুত্র থাকে বা তার কোনো সন্তান না থাকে, তাহলে
তিনি দত্তক পুত্র নিতে পারবেন, কিন্তু সেই রাজার মৃত্যু হলে সেই দত্তক পুত্র তার সম্পত্তির মালিক হতো না। সেই রাজার পুত্র সন্তান না থাকার জন্য সমস্ত সম্পত্তিটা ব্রিটিশ সরকারের অধীনে চলে যেত। রাজনৈতিক কারণ। ধর্মীয় কারণের ক্ষেত্রে আমরা যদি দেখি, ধর্মীয় কারণ দেখা যায় যে ভারতীয় যে সিপাহীরা তারা পতাক এই সিপাহী বা সামরিক ধর্মীয় সামরিক বাহিনীতে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের সিপাহীরা যোগদান করেছিলেন। তবে সেই ক্ষেত্রে দেখা গেছে যে ধর্মীয় আন্দোলনের মূল প্রেক্ষাপটে দেখা গেছে যে ব্রিটিশরা এনফিল্ড রাইফেল ব্যবহার করত। সেই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ বা টোটাটা ব্যবহার করতে হতো, সেই টোটাটার সাথে মোড়ক, একটা কবাতার মোড়ক দিয়ে ঢাকা থাকতো। তো সেই মোড়কটি দাঁতে কেটে গুলিটা বন্দুকে এনফিল্ড রাইফেলে ভরতে হতো। তাহলে এই ক্ষেত্রে সিপাহীদের মধ্যে একটা ধারণা রটে গিয়েছিল যে ওই টোটাটা কাটার সময় যে দাঁতে মোড়কটা কাটা হতো সেটা গরু এবং শুকরের চামড়া দিয়ে নাকি তৈরি হচ্ছিল। তাহলে হিন্দু ও মুসলমান সম্প্রদায় ধর্মনাশের ভয়ে তারা ওই টোটা ব্যবহার করতে অস্বীকার করে, তারা বিদ্রোহের পথে বেছে নিয়েছিল। ধর্মীয় কারণ। অর্থনৈতিক কারণের ক্ষেত্রেও দেখা গেছে যে ব্রিটিশ সিপাহী বাহিনীতে যারা যে সমস্ত ভারতীয়রা যোগদান করেছিলেন তাদের বেতনের একটা বৈষম্য ছিল। কিরকম না, ব্রিটিশ কর্মচারীরা অর্থাৎ একই পদে থেকে তাদের যে বেতন দেওয়া হতো সেই ক্ষেত্রে ভারতীয় সিপাহী বাহিনীদের কম বেতন দিতেন। সেই ক্ষেত্রে বিদ্রোহ এই অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য জন্য ভারতীয় সিপাহীরা তারা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। তাহলে এইভাবে তাছাড়া ভারতীয় সিপাহীদেরকে অত্যন্ত নিকৃষ্ট মানের খাবার দেওয়া হতো, তাদের দূর দেশে বদলি করে দেওয়া হতো, তাদের সামরিক বাহিনীতে কোনোদিন পদোন্নতি হতো না, একই পদে থেকে যেত। সেই তুলনায় ব্রিটিশ কর্মসৈন্যদের তাদের পদোন্নতি হতো, তাদের বেতন ক্রমাগত বৃদ্ধি হতো। একাধিক কারণের সমন্বয়ে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহ। এই নৌবিদ্রোহ প্রথম দেখা দিয়েছিল আমাদের 1946 খ্রিস্টাব্দের মুম্বাইয়ের তলোয়ার জাহাজের নাবিকেরা এই প্রথম বিদ্রোহ দেখা দিয়েছিল। এবং এই নৌবিদ্রোহের কারণেই কিন্তু ব্রিটিশ সরকার বুঝতে পেরে গিয়েছিল যে তাদের ভারতের অন্তিম কাল তাদের এসে গেছে, অর্থাৎ ভারত ত্যাগ করে ভারতবাসীকে স্বাধীনতা দিয়ে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। এই নৌবিদ্রোহ তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত। এই নৌবিদ্রোহী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পথকে প্রশস্ত করেছিল। তাহলে অভ্যুত্থান, তাহলে বোঝা গেল অভ্যুত্থান বলতে আমরা কি বুঝি, যে সমর্থন, যে কোন একটা অবস্থার সেই কোন একাংশের মধ্য থেকে আন্দোলনের মধ্য দিয়ে অবস্থার পরিবর্তন হচ্ছে অভ্যুত্থান। এবার আমরা আসছি বিপ্লব। বিপ্লব বলতে কি বোঝো? তাহলে বিপ্লব কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে পরিবর্তন। বিপ্লব কথাটির আক্ষরিক পরিবর্তন। তাহলে এই কথা দীর্ঘদিন ধরে কোনো একটি ব্যবস্থার প্রচলিত ব্যবস্থা দীর্ঘদিন ধরে কায়েম আছে। তাহলে সেই ব্যবস্থার কি হবে না, সেই ব্যবস্থাটার রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটা নতুন ব্যবস্থার চলে আসার ক্ষেত্রে যে অবস্থার পরিবর্তন ঘটে সেটা হচ্ছে বিপ্লব। বিপ্লবের মধ্য দিয়ে সম্পূর্ণরূপে প্রাচীন যে প্রচলিত ব্যবস্থাটা ছিল সেই প্রচলিত ব্যবস্থাটার সম্পূর্ণ পরিবর্তন ঘটে যায়, তখন তাকে বলা হচ্ছে বিপ্লব। যেমন হচ্ছে শিল্প বিপ্লব এবং 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। তাহলে শিল্প বিপ্লবটা কি? আমরা দেখেছি যে সপ্তদশ শতকের শেষ দিকে, অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এই শিল্প বিপ্লব
শিল্প বিপ্লব কেন না, শিল্প বিপ্লবের ক্ষেত্রে দেখা গেছে যে ইংল্যান্ডের যুগান্তকারী বস্ত্র শিল্পের ক্ষেত্রে অর্থাৎ পরিবর্তন, ভারতবর্ষ থেকে কাঁচামাল, ভারতবর্ষ থেকে প্রচুর অর্থ চলে গেছে ইংল্যান্ডে, সেখানে গিয়ে অর্থাৎ তাদের যে পরিবর্তন, কলকারখানার অর্থাৎ প্রচুর পরিমাণ কলকারখানা গড়ে ওঠে, সেখানে বস্ত্র শিল্পের একাধিক কলকারখানা গড়ে ওঠে, ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার প্রভৃতি শহরে একাধিক শিল্প ব্যবস্থার পরিবর্তনের ফলে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থাকে সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল শিল্প বিপ্লব। 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব যখন ফ্রান্সে প্রথম এই ফরাসি বিপ্লব ঘটেছিল, তাহলে ফ্রান্সে ফরাসি বিপ্লব কেন ঘটেছিল যদি আলোচনা করে যায়, তাহলে আমরা প্রথমেই জানবো যে ফরাসি বিপ্লব ঘটেছিল ফ্রান্সে রাজা ষোড়শ লুই যখন রাজত্ব করেছিলেন। রাজা ষোড়শ লুইয়ের বিরুদ্ধে ফরাসি জনগণ তারা কি চেয়েছিলেন না, এই রাজার অর্থাৎ ষোড়শ লুইয়ের পতন ঘটিয়ে ফ্রান্সের যে প্রচলিত ব্যবস্থা, সেখানে সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় প্রত্যেকটা বিষয়ের পরিবর্তন ঘটানোই ছিল মূল লক্ষ্য, এবং আমরা ঘটেও ছিল তাই। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে যখন ফরাসি বিপ্লব ঘটে, এই ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট আমরা ক্লাস 9-এ তোমরা নিশ্চয়ই পড়েছো, সেই ক্লাস 9-এর এই ফরাসি বিপ্লব সম্পর্কে তোমরা জেনেছো, আমি ডিটেলসে যাচ্ছি না, তবু বলে দিচ্ছি। তাহলে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে 1789 খ্রিস্টাব্দে তৃতীয় শ্রেণীর মানুষেরা, ফরাসি শাসন ব্যবস্থায় 3টে শ্রেণী ছিল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীতে ছিল অভিজাত, দ্বিতীয় শ্রেণীতে যাজক, তৃতীয় শ্রেণীতে সাধারণ মানুষ, সেখানে উকিল, ব্যারিস্টার, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, তাঁতি, মুটে মজুর সমস্ত সম্প্রদায় তারা ফ্রান্সে, অর্থাৎ তারা সমস্ত রকম এই তৃতীয় শ্রেণীর মানুষেরা ফরাসি তথা ফ্রান্সের রাজা ষোড়শ লুই তাদের সমস্ত দিক থেকে বঞ্চিত করেছিল, অথচ এই তৃতীয় শ্রেণীর মানুষদেরকে তারা কর ভারে জর্জরিত হয়েছিল, সেই করের বোঝা তৃতীয় শ্রেণীর মানুষকে বহন করতে হতো, যার জন্য তৃতীয় শ্রেণীর মানুষেরা সমবেত হয়ে অর্থাৎ ফরাসি রাজা ষোড়শ লুইয়ের পতন ঘটিয়ে ফ্রান্সের স্বাধীনতা, সাম্য, মৈত্রী, ঐক্যের বাণী প্রচার করে সেখানে তৃতীয় শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা হয়েছিল এবং সেখানে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বিপ্লব হচ্ছে কোন একটা প্রচলিত ব্যবস্থার সম্পূর্ণ আমূল পরিবর্তন বলতে বোঝা গেল। এই বিষয়গুলো প্রথম আমরা বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে এইগুলো সাধারণত 2 নম্বরের প্রশ্ন, এইগুলো 2 নম্বরের প্রশ্ন মাধ্যমিকের ক্ষেত্রে আসতে পারে। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাস করেছিল প্রথম? তাহলে মূল লক্ষ্য ছিল 1 নম্বর অরণ্যের ওপর ব্রিটিশ কর্তৃত্ব লাভ, 2 নম্বর খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করেছিল যে উপজাতি সম্প্রদায় যে অরণ্যের ওপর অধিকার, অর্থাৎ অরণ্যের ওপর অধিকার বা তারা অরণ্য পরিষ্কার করে তারা চাওলাবাদী জমিকে চাষযোগ্য পরিণত করেছিল, সেই অরণ্যের ওপর, সেই কৃষি জমির ওপর ব্রিটিশ সরকার নিজস্ব কর্তৃত্ব লাভ করতে চেয়েছিল এবং এতদিন ধরে যে অরণ্য উপজাতি সম্প্রদায় অরণ্যের বোমাতা কাঠ, মধু বা অন্যান্য যে সমস্ত দ্রব্যগুলো ভোগ করত, সেই অরণ্য সম্পদের ওপর ব্রিটিশরা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন পাস করেছিল। এরপরেও ব্রিটিশ সরকার 1878 বা 1927
এই দুটো এর পরবর্তীকালে 1878 এবং 1927 খ্রিস্টাব্দে আরো দুটি অরণ্য আইন পাস করেছিল। সেই অরণ্য আইন পাস করার পরও ব্রিটিশরা নিজেদের অধিকার কায়েম করার চেষ্টা করেছিল। এই হচ্ছে ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রচলনের কারণ। ঠিক আছে, দু নম্বরের প্রশ্ন এটা। 2 নম্বরের প্রশ্ন আরেকটি, খুঁতকাঠি প্রথা। খুঁতকাঠি প্রথা বা খুন্ত প্রথা। খুঁতকাঠি প্রথা বা খুন্ত প্রথা কি, এটা সাধারণত 2 নম্বরের প্রশ্ন আসে। খুঁতকাঠি প্রথা, তাহলে খুঁতকাঠি কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে জমির যৌথ মালিকানা, জমির ওপর যৌথ মালিকানা। এই খুঁতকাঠি প্রথাটা প্রচলন ছিল মুন্ডাদের, অর্থাৎ এই মুন্ডাদের ওপর। মুন্ডা সমাজে তারা যা জমি ছিল সেই জমি তারা একত্রিত হয়ে যৌথভাবে চাষ করত। সেই যৌথ চাষ করার পর তারা সমস্ত সম্পদটা নিজেদের মধ্যে ভাগ করে, জমিগত সম্পদ নিজেদের মধ্যে ভাগ করে দিন যাপন করত। ব্রিটিশ সরকার কি করলো, তারা ব্রিটিশ সরকার এই খুন্তকাঠি বা জমির যৌথ মালিকানা প্রথার অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। অর্থাৎ ব্রিটিশরা নিজেদের যৌথ মালিকানার অবসান ঘটিয়ে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করার জন্য এই খুঁতকাঠি প্রথাটাকে অবসান ঘটিয়েছিল। এই হচ্ছে খুঁতকাঠি প্রথা। খুঁতকাঠি হচ্ছে জমির যৌথ মালিকানা। এটা সাধারণত 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। দামিন ই কোহ, দামিন ই কোহ বলতে কি বোঝো? দামিন ই কোহ বলতে কি বোঝো? তাহলে এই দামিন ই কোহ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ, পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতালরা কি করত না, সাঁওতালরা অর্থাৎ বিশেষ করে মুর্শিদাবাদ বা বীরভূম, বাঁকুড়ার অধ্যুষিত অঞ্চলে, পাহাড়ের অর্থাৎ পাহাড়ি অঞ্চলের পাদদেশে তারা জমি, সেখানে অর্থাৎ পাহাড় কেটে কেটে, বন কেটে কেটে সেখানে কি করত না, তারা চাষাবাদ করত, দিয়ে সেখানে স্থায়ীভাবে তারা জীবনযাপন করতে লাগলো। দামিনী কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতালরা সেখানে কি করলো, সাঁওতালরা সেখানে তারা আবাদি অর্থাৎ বিভিন্ন অনাবাদি জমি, জঙ্গল পরিষ্কার করে কেটে তারা চাষযোগ্য করে তারা জীবনযাপন করত। সেই অঞ্চলটাকে বলা হতো দামিন ই কোহ। ঠিক আছে, এটাও সাধারণত 2 নম্বরের প্রশ্ন দেয়। দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আর একটা বলছি এবার। তিন কাঠিয়া ব্যবস্থা বলতে কি বোঝো? তাহলে 1860 খ্রিস্টাব্দে যখন নীল কমিশন গঠন হলো, সেই নীল কমিশন গঠনের পরে ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার এই আইন পাস করে বলে দিলেন যে 1 বিঘা জমির 3 কাঠাতে নীল চাষ বাধ্যতামূলক করতেই হবে। 1 বিঘা তার 20 কাঠা, তাহলে 1 বিঘা জমির 3 কাঠা জমিতে ব্রিটিশ সরকার তার নীল চাষ যে বাধ্যতামূলক করেছিল, এই ব্যবস্থাটা কি বলা হচ্ছে? 3 কাঠিয়া ব্যবস্থা। তবে এই 3 কাঠিয়া ব্যবস্থায় যে চাষিরা যে নীল চাষ করত, সেই নীল চাষটা কেবলমাত্র কি করত, নীলকরদেরকে বিক্রি করতে পারত, অন্য কাউকে বিক্রি করতে পারত না। এই ব্যবস্থার ফলে চাষিরা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা এই 3 কাঠিয়া ব্যবস্থার ফলে তারা নীল চাষ করতে বাধ্য থাকতো। এটা 2 নম্বরের প্রশ্ন, বোঝা গেল?
আচ্ছা, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই বিশেষ করে যখন তোমরা পড়বে টেক্সট বইটা যখন ফলো করবে, সেই টেক্সট বইটার পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস আগে প্রত্যেকটা বিষয়কে পড়ে নেবে। অর্থাৎ টেক্সট বইগুলো আগে ভালো করে পড়তে হবে। টেক্সট বই মধ্যে যদি পড়ো তাহলে কোনো রকম শর্ট প্রশ্ন লেখার ক্ষেত্রে কোনো প্রশ্ন তোমাদের আনকমন থাকবে না, সব জানার মধ্যে থাকবে। প্রথম তোমাদের যেটা করতে হবে যে এই প্রত্যেকটা চ্যাপ্টারে অর্থাৎ এই চ্যাপ্টারে যত রকম শর্ট প্রশ্ন আছে সেই অর্থাৎ বইটা রিডিং ভালো করে পড়ে অর্থাৎ বইগুলো টেক্সটগুলোকে মুখস্থর মতো করে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কোন রকম শর্ট প্রশ্ন তোমাদের আটকাবে না। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও কিছু আলোচনা করলাম। এবার আমরা চলে আসবো এই অধ্যায়ের মূলত যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে আমরা এবারে খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি, ফলাফল বা গুরুত্ব। সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি ও ফলাফল বা গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে এটা সাধারণত এই প্রশ্নটা 4 নম্বরে প্রশ্ন আসতে পারে, 8 নম্বরে দিতে পারে। তাহলে 8 নম্বরে যদি দেয় তাহলে কারণের ক্ষেত্রে দিল 5 প্লাস গুরুত্বের ক্ষেত্রে দিল 3 বা প্রকৃতির ক্ষেত্রেও 3 দিতে পারে। এই ভাগটা 5 প্লাস 3 থাকতে পারে। আর সব যদি 4 নম্বরের প্রশ্ন দেয়, শুধু যদি 4 নম্বরের প্রশ্ন দিলে শুধু কারণটা দিতে পারে, সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো, তখন শুধুমাত্র কারণটা লিখলেই হবে। প্রকৃতি বা গুরুত্ব বা ফলাফল লেখার কোনো প্রয়োজন নেই। মনে রেখে দেবে প্রশ্নের ক্ষেত্রে যখন যেটা উত্তর লিখতে বলবে সেইটাই লিখবে, বাকি লেখার কোনো প্রয়োজন নেই। সাঁওতাল বিদ্রোহের কারণ বলেছে, কারণগুলি লিখবে। প্রকৃতি যদি লিখতে বলে লিখবে, নচেত লেখার কোনো প্রয়োজন নেই। যদি ফলাফল বা গুরুত্ব লিখতে বলে তবেই লিখবে, নচেত লিখবে না। তাহলে প্রশ্নের সর্বদা টু দা পয়েন্টে অ্যান্সার তোমাকে করতে হবে। তাহলে সাঁওতাল বিদ্রোহের কারণে আলোচনা করব। তাহলে সাঁওতাল বিদ্রোহের তাহলে উত্তর লেখার ক্ষেত্রে মনে রাখবে যে সাঁওতাল বিদ্রোহ কারণটা যখন বিশ্লেষণ করবে পয়েন্ট উল্লেখ করে, পয়েন্টগুলো উল্লেখ করে অবশ্যই লিখতে হবে। 4 নম্বরের প্রশ্নের মোটামুটি ভূমিকা সহ 4টে পয়েন্ট উল্লেখ করে মূল্যায়ন দিয়ে লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 4 নম্বর প্রশ্নটা অর্থাৎ 4 নম্বর পাওয়া যেতে পারে। তাহলে কারণ সর্বদা পয়েন্টগুলো উল্লেখ করে লিখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে, তাহলে প্রথম ভূমিকা লিখলাম, ভূমিকা। তাহলে সাঁওতাল বিদ্রোহ মূলত 1855-56 খ্রিস্টাব্দে হয়। 1855-56 খ্রিস্টাব্দে প্রথম যে ভাগনাডিহির মাঠে প্রায় 40 থেকে 50 হাজার সাঁওতাল জনমত হয়ে বিদ্রোহ ঘটিয়েছিল। সাঁওতাল বিদ্রোহের তাহলে ব্রিটিশ সরকারের শাসনের বিরুদ্ধে ভারতে যেসব উপজাতি বিদ্রোহগুলি ঘটেছিল সেই উপজাতি বিদ্রোহগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তাহলে সাঁওতালরা কেন বিদ্রোহের পথ বেছে নেয়, সেই সাঁওতাল বিদ্রোহের কারণের প্রেক্ষাপট আলোচনা করছি। প্রথম অতিরিক্ত করের বোঝা। অতিরিক্ত করের বোঝা। সাঁওতালরা প্রথম পাহাড়ের প্রান্তদেশে তারা অনাবাদী জমিকে আবাদী জমিতে যখন পরিণত করে, সেই আবাদী জমি যখন চাষ করতে লাগলো, ব্রিটিশ সরকার তারা এসে সাঁওতালদের ওপর কি করলো, অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিল। যে কর বহন করা সাঁওতালদের পক্ষে দুঃসাধ্য ছিল,
তারা সাধারণত খেটে খাওয়া মানুষ, তারা দিনারা অর্থাৎ কোন রকম ভাবে জীবনযাপন করত। ব্রিটিশ সরকার তাদের উপর যখন অত্যাধিক করের বোঝা চাপিয়ে দেয়, কর ভারে জর্জরিত হয়ে এই সাঁওতালরা কি করেছিল, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। এরপর আসছে মহাজনী শোষণ। মহাজনী শোষণ, তাহলে মহাজনী শোষণ কি না, সাঁওতালদের কাছ থেকে মহাজনরা কি করত, সাঁওতালদের কাছ থেকে মহাজনরা তারা সাধারণত সাঁওতালদের কাছ থেকে মহাজনরা অল্প টাকা তারা ধার দিত। সেই টাকার বিনিময়ে, অল্প টাকার বিনিময়ে কি করত, মহাজনরা তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করত এবং এই মহাজনদের কাছ থেকে যে ঋণ নিত, সেই ঋণ ভারে জর্জরিত হয়ে সাঁওতালরা কিন্তু কোনোদিন সেই ঋণের হাত থেকে মুক্তি লাভ করতে পারত না। যার ফলে এই কর ভারে জর্জরিত হয়ে অতিরিক্ত করের বোঝা বহন করতে গিয়ে মহাজনদের কবলে পড়ে এবং এই মহাজনী শোষণের বিরুদ্ধে, মহাজনদের কবল থেকে মুক্তির জন্য সাঁওতালরা কি করেছিল, বিদ্রোহের পথ বেছে নেয়। এরপর আসছে ব্যবসায়ীদের 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 কারচুপি। আগে আলোচনা করেছিলাম যে কেনারাম বেচারাম বাটখারার কথা আমরা 2 নম্বরের প্রশ্নে বলেছিলাম। তাহলে ব্যবসায়ীদের কারচুপি, ব্যবসায়ীরা কিরকম সাঁওতাল থেকে টাকাতো না, এই ব্যবসায়ীরা সাধারণত দু ধরনের বাটখারা ব্যবহার করত। একটা হচ্ছে বেচারাম এবং একটা হচ্ছে কেনারাম। বেচারাম বাটখারাটা কি, বেচারাম হচ্ছে না যখন সাঁওতালদের কাছ থেকে, যখন সাঁওতালদের কে কোনো জিনিস বিক্রি করত, যখন কোনো বিক্রি করত কম ওজনের বাটখারা ব্যবহার করে তাদের ঠকাতো, তখন সেটা হচ্ছে বেচারাম বাটখারা। আর কেনারাম বাটখারাটা কি, যখন সাঁওতালদের কাছ থেকে কোনো জিনিস কিনতো তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করে তাদের কাছ থেকে বেশি পরিমাণ পণ্য সামগ্রী তারা নিয়ে নিত, সাঁওতালদেরকে ঠকাতো। তাহলে এইভাবে ব্যবসায়ীরা দীর্ঘদিন, দিনের পর দিন যখন সাঁওতালদের ঠকাতো, যখন তারা বুঝতে পারলো ব্যবসায়ীদের এই কারচুপি, তখন তারা কি করলো, এই অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিদ্রোহের পথ বেছে নেয়। এরপর আসছে ধর্মান্তরিতকরণ। তাহলে সাঁওতালরা সাধারণত নিজেদের ধর্মে তারা বিশ্বাসী ছিল। সাঁওতালরা নিজে সাধারণত তারা সহজ সরল প্রকৃতির হয়ে নির্দিষ্ট ধর্মে তারা বিশ্বাসী ছিল। তারা অন্য কোনো ধর্মে তারা প্রভাবিত হতো না। কিন্তু এই সাঁওতাল পরগনায়, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে যখন খ্রিস্টান মিশনারিরা প্রবেশ করলো, সেই খ্রিস্টান মিশনারিরা প্রবেশ করার পর সাঁওতালদেরকে কি করলো, জোর করে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করতে লাগলো। তাহলে এই চিরাচরিত ধর্মের পরিবর্তে তাদেরকে যখন খ্রিস্টান মিশনারিরা জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য চেষ্টা করতে লাগলো, তখন সেই প্রচলিত ধর্মে তাদের সাঁওতালদের আঘাত লাগে, যার জন্য সাঁওতালরা কি করলো, ওই খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বা ওই সমস্ত ধর্ম প্রচারকদের বিরুদ্ধে তারা বিদ্রোহের পথ বেছে নেয়। তাহলে এই ধর্মান্তরিতকরণ সাঁওতাল বিদ্রোহের একটা অন্যতম কারণ। এই হচ্ছে এই 4টে পয়েন্ট লিখলাম, অর্থাৎ অতিরিক্ত করের বোঝা, মহাজনী শোষণ, ব্যবসায়ীদের কারচুপি, ধর্মান্তরিতকরণ। তাহলে সাঁওতাল বিদ্রোহের এই পয়েন্টগুলো লিখে ব্যাখ্যা করতে হবে। যখন লিখবে সর্বদা পয়েন্ট লিখে লিখে ব্যাখ্যা করতে হবে এবং শেষে একটা মূল্যায়ন টানতে হবে। তাহলে সাঁওতাল যেখানে মূল্যায়ন দিয়ে দিলে, মূল্যায়নের ক্ষেত্রে কি লিখলে, মূল্যায়নের ক্ষেত্রে ভারতবর্ষের উপজাতি বিদ্রোহগুলির মধ্যে সাঁওতাল বিদ্রোহ
একটা অন্যতম, এবং এই সাঁওতালরা একত্রিত হয়ে সিধু কানুর নেতৃত্বে 1855-56 খ্রিস্টাব্দে ভাগনাডিহির মাঠে তারা যখন বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহের ফলে যদিও সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হয়ে গিয়েছিল, সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হয়ে যাওয়ার পরেও তারা যে বৃহত্তর আন্দোলনের একটা ধারা, ব্রিটিশ সরকারের অপশাসনের অবসান ঘটানো, যার ছিল মূল লক্ষ্য, এবং সাঁওতাল বিদ্রোহ সেক্ষেত্রে কিছুটা সফলতা অর্জন করেছিল। এই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ। বোঝা গেল? তাহলে যদি কোনো অর্থাৎ বইটা পড়বে, বইটা পড়ার পরে তোমাদের যাদের যেরকম সহায়িকা আছে সেই সহায়িকাগুলো থেকে এই পয়েন্ট করে ব্যাখ্যা করতে হবে। অবশ্যই পয়েন্ট লেখার ক্ষেত্রে পয়েন্ট যদি উল্লেখ না করো, যদি একটানা যদি লিখে যাও, কিন্তু সেই ক্ষেত্রে নাম্বার শিক্ষক যিনি এক্সামিনার থাকবেন, যিনি সেই ক্ষেত্রে নাম্বারটা তোমাদের ক্ষেত্রে ক্যারি করবে না, নাম্বারটা কম পেতে পারো। অর্থাৎ সর্বদা পয়েন্ট উল্লেখ করে তোমাকে লিখতে হবে, নচেত নাম্বারের ক্ষেত্রে হেল্পের হয়ে যাবে। প্রকৃতির ক্ষেত্রে প্রকৃতি, তাহলে এই বিষয়ে পরে পয়েন্ট আমার ছিল প্রকৃতি, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কি ছিল। তাহলে প্রকৃতি, এখানে প্রকৃতি আলোচনা করার সঙ্গে দেখব যে এটা ছিল গণবিদ্রোহ। গণবিদ্রোহ, তাহলে এই সাঁওতাল উপজাতিরা সেখানে সকলে একত্রিত হয়ে, নারী পুরুষ সমস্ত সব মানুষরা এই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়েছিল, এবং এই বিদ্রোহে সাঁওতাল বিদ্রোহের উপজাতিরা সকলে একত্রিত হয়ে, পুরুষদের পাশাপাশি মহিলারাও সেখানে টাঙ্গি, বল্লম, তীর, ধনুক নিয়ে একত্রিত হয়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, যার জন্য সাঁওতাল বিদ্রোহকে গণবিদ্রোহ আখ্যা দেওয়া যেতে পারে। এরপর প্রকৃতির ক্ষেত্রে আসছে সশস্ত্র সংগ্রাম। সাঁওতালরা কেবলমাত্র যে একত্রিত হয়ে তারা কি করেছিল, একত্রিত হয়ে কেবলমাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে তারা কিন্তু ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। তারা করেছিল সশস্ত্র ভাবে, টাঙ্গি, বল্লম, তীর, ধনুক সমস্ত কিছু নিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যার জন্য এই বিদ্রোহকে ডক্টর সুপ্রকাশ রায় এই বিদ্রোহকে সাঁওতাল বিদ্রোহকে ভারতের প্রথম সশস্ত্র অভ্যুত্থান বলে উল্লেখ করেছিলেন ডক্টর সুপ্রকাশ রায়। সশস্ত্র সংগ্রাম, তাহলে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, গণবিদ্রোহ, সশস্ত্র সংগ্রাম। স্বাধীনতা যুদ্ধ, আবার এই সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি নিয়ে অনেক ঐতিহাসিক একে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ বলেছেন, কারণ অর্থাৎ বিশেষ করে রমেশচন্দ্র মজুমদার এই সাঁওতাল বিদ্রোহকে ভারতবর্ষের স্বাধীনতা, ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য যে আন্দোলন সংগঠিত করেছিল, অর্থাৎ ভারতবর্ষের ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে, ভারতবর্ষে থেকে ব্রিটিশদেরকে দূর করার জন্য যে আন্দোলন করেছিল, সেটাকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হিসাবেও আখ্যা দিয়েছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, যার জন্য সাঁওতাল বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ হিসাবে আখ্যা দেওয়া যায়। এবার মুক্তিযুদ্ধ, তাহলে মুক্তিযুদ্ধ কেন বলা হচ্ছে না, সাঁওতালরা সাধারণত একটা নির্দিষ্ট অঞ্চলে তারা বসবাস করত, তারা সহজ সরল ভাবে জীবনযাপন করত, কিন্তু ওই অঞ্চলে, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে, যখন জমিদার ব্রিটিশ
মদতপুষ্ট ব্রিটিশ আশ্রিত জমিদার মহাজন ইংরেজ কর্মচারীরা এসে যখন সাঁওতালদের ওপর অত্যাচার, তাদের ওপর করের ভার চাপিয়ে দেওয়া, রাজস্ব বৃদ্ধি করা এবং মহাজনদের সুদের কারবার, তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা, এইগুলোর বিরুদ্ধে জমিদার মহাজন জোরদার ব্রিটিশ কর্মচারীদের অত্যাচারের বিরুদ্ধে তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে সংগ্রাম করেছিল সেই সংগ্রামকে মুক্তিযুদ্ধ বলা হয়। অর্থাৎ এই ব্রিটিশদের হাত থেকে মুক্তি লাভ করার জন্য সাঁওতালরা যে যুদ্ধ করেছিল, সেই জন্য তাদের এই মুক্তি লাভের আশাকে তাদের মুক্তিযুদ্ধ বলে অনেক ঐতিহাসিক মনে করেছেন। এই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি। তাহলে প্রকৃতিগুলো পয়েন্ট করে করে লিখতে হবে, ছোট ছোট পয়েন্ট করে লিখতে হবে, যে খুব বেশি করে নয়, জাস্ট পয়েন্টগুলো উল্লেখ করে তোমাদের প্রত্যেককে আলোচনা করতে হবে, লিখতে হবে। তাহলে প্রকৃতির আলোচনা হয়ে গেল। এবারে আমি লিখবো ফলাফল বা গুরুত্ব। তাহলে সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি আলোচনা করলাম। এরপর আসবো যে প্রশ্নটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ফলাফল বা গুরুত্ব। তাহলে ফলাফল বা গুরুত্ব। সাঁওতাল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব প্রসঙ্গে প্রথমেই যে পড়াটা, এখানেও কিছু পয়েন্ট দিয়ে উল্লেখ করতে হবে। প্রথম পয়েন্ট আসছে পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি। তাহলে এতদিন অর্থাৎ এই সাঁওতাল বিদ্রোহের পর ভারতের আদি উপজাতি সাঁওতালদেরকে পৃথক উপজাতি হিসাবে ব্রিটিশ সরকার স্বীকৃতি প্রদান করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পৃথক উপজাতি হিসাবে সাঁওতালদের স্বীকৃতি দান করে এই সাঁওতাল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে। পরের পয়েন্ট আসছে সাঁওতাল পরগনা গঠন। তাহলে সাঁওতাল পরগনা সাঁওতালদের অধ্যুষিত একটা পৃথক রাজ্য, পৃথক অঞ্চল হিসাবে সাঁওতালদের স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ বীরভূম ধলভূম এলাকায় প্রায় 4,500 বর্গ মাইল এলাকা জুড়ে 4,500 বর্গ মাইল এলাকা জুড়ে সাঁওতালদের জন্য সাঁওতাল অধ্যুষিত অঞ্চল হিসাবে সাঁওতাল পরগনা গঠন করা হয়। সাঁওতালদের নির্দিষ্ট এলাকা স্থির করা হয়েছিল এই সাঁওতাল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে। সাঁওতাল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব হিসাবে সাঁওতাল পরগনা গঠিত হয়। 3 নম্বর, প্রচলিত আইনকে স্বীকৃতি। অর্থাৎ সাঁওতাল পরগনায় যে সাঁওতাল অধ্যুষিত সাঁওতালরা যে অঞ্চলে বসবাস করত, সেই অঞ্চলে সাঁওতালদের জন্য সাঁওতালদের অঞ্চলে কেবলমাত্র সাঁওতালদের আইন কানুনই প্রচলন ছিল। অথচ সেই সাঁওতাল পরগনাতে যখন ব্রিটিশ সরকার নিজেদের আইন যখন বলবৎ করে, সেই আইনকে বাতিল করে সাঁওতাল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে সাঁওতালদের অঞ্চলে কেবলমাত্র সাঁওতালদের আইন প্রচলিত হতে থাকে। এটা সাঁওতাল বিদ্রোহের অন্যতম একটা গুরুত্ব। এরপর হচ্ছে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ। সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে এতদিন সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা প্রবেশ করত। সেখানে তাদের প্রচলিত ধর্মের পরিবর্তে
তারা জোর করে সাঁওতালদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করত, কিন্তু সাঁওতাল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কার ফলাফল বা গুরুত্ব হিসাবে দেখা গেল যে সাঁওতাল পরগনায় কেবলমাত্র সাঁওতালদের ধর্মই সেখানে প্রচলন থাকবে। খ্রিস্টান মিশনারিরা সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে কোনোভাবে প্রবেশ করে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে পারবে না। এটা সাঁওতাল বিদ্রোহের গুরুত্বের একটা অন্যতম গুরুত্ব হিসাবে স্বীকৃতি লাভ করে। সাঁওতাল পরগনায় কোনোভাবে খ্রিস্টান মিশনারিরা জোর করে সেখানে সাঁওতালদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে পারবে না। সুদের হার নির্দিষ্ট, অর্থাৎ সাঁওতাল অঞ্চলে সাঁওতালদের জমির ওপর কোনো বর্ধিত রাজস্ব কর আদায় করা যাবে না। তাদের করের বোঝা, তাদেরকে করের রাজস্ব নির্দিষ্ট করতে হবে, বা মহাজনরাও সাঁওতালদের ওপর কোন রকম অতিরিক্ত রাজস্ব বা কর আদায় করতে পারবে না। সাঁওতাল বিদ্রোহের এটা একটা অন্যতম ফলাফল বা গুরুত্ব হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। তাহলে গুরুত্ব বা ফলাফল বা গুরুত্বের ক্ষেত্রে তৃতীয় উপজাতি হিসাবে স্বীকৃতি লাভ, সাঁওতাল পরগনা গঠন, প্রচলিত আইন স্বীকৃতি, খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ এবং সুদের হার নির্দিষ্ট। তাহলে এই পয়েন্টগুলো লিখে ছোট ছোট করে ব্যাখ্যা করতে হবে। তাহলে সাঁওতাল বিদ্রোহের উপর টোটাল এই প্রশ্নটা 4 নম্বরে আসতে পারে, 8 নম্বরের ক্ষেত্রে পার্ট পার্ট করে যদি দেয়, সেটা যেমন যেটি প্রশ্নের ক্ষেত্রে চাইবে উত্তর ঠিক নির্দিষ্ট মাত্রায় সেটা লিখবে। কিন্তু 4 নম্বর বা 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে উত্তর যখন লিখবে একেবারে তোমরা পয়েন্টগুলো উল্লেখ করতে ভুলবে না। পয়েন্ট যদি উল্লেখ না করো সেই ক্ষেত্রে নাম্বার কিন্তু বেশি পরীক্ষক এক্সামিনার তোমাদের দেবে না। এই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের